একজন খালি পড়ছি এইসব খাতা রোলগুলা কাগজে সিরিয়াল ওয়াইজ লেখ আর ওই পড়ছি রোলটা যোগ করলে তোর রোল কত 859 বাকি সবাইকে ভার্সিটি ব্যাচ থেকে ডিঅ্যাক্টিভেট করে দে কালকে মেসেজ পাওনি তোমরা যে আজকে ক্লাসে না আসলে ব্যাচ থেকে বের করে দেবো অসম্ভব অসম্ভব খোল মোবাইল খোলো ভালো করে মোবাইলে দেখো না মোবাইলের মেসেজ দিয়েছি কি বলো ব্যাংক থেকে এই যে পরীক্ষা লিখেছিস না আজকে তা সবার রোল লিখছিস কেন শুধু একজন পরীক্ষা দেয়নি সমস্যা নাই মেসেজ না গেলেও আউট করে দেবো টেনশন নেই না ঠিক আছে মেসেজ যাক না যাক ডিফারেন্ট ইস্যু কিন্তু মেসেজ তাহলে আমি কাকে পাঠালাম 26 বাজে ছেলেবেলে ফোন দিয়ে বলছে ভাই মেসেজ এসছে আর তোমরা মেসেজ পাচ্ছ না তাহলে হবে তোমাদেরকে দেওয়া হয়নি আমি তো মেসেজ তোমাদেরকে দিয়েছি আমার কি লাগবে যারা পরীক্ষা দিয়েছে ওদের রোলগুলা আর তার সাথে এর রোলটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা নতুন ক্লাস শুরু করবি না বায়োলজি ক্লাসের মধ্যে ফিজিক্স ক্লাস থেকে হবে শুভ নতুন ক্লাস শুরু কর আচ্ছা ঠিক আছে ওকে 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 না কারো আবার বাচ্চা আছে কিনা ঠিক আছে তো ওটা খালি অ্যাড করতে হবে আচ্ছা তো আমরা এই যে পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা ভালো এখান থেকে সামান্য কিছু রিটেন কোশ্চেন মাঝে মধ্যে আসে আর এমসিকিউ এখানে মেন কথা কি এখানে মেন কথা হচ্ছে আমরা যেটাকে টাইপ নাম্বার 1 দিব তোমার পিরিয়ডিক মোশনের শর্ত কি পিরিয়ডিক মোশনের শব্দ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে একটি নির্দিষ্ট বিন্দু থাকবে ওই নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট টাইম পর অথবা একটা নির্দিষ্ট দূরত্ব পর আমরা অতিক্রম করব একটা নির্দিষ্ট বিন্দু থাকবে তাকে আমরা একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট পথ পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে একই দিক থেকে অতিক্রম করতে হবে এর একটা কন্ডিশন ভায়োলেট হলে এটা পিরিয়ডিক মোশন হবে না তাহলে পিরিয়ডিক মোশনে একটা বিন্দু থাকা জরুরি কেউ কি আমাকে বলতে পারবে একটু কষ্ট করে এই একটা বিন্দু কি এমন ভিআইপি এর নাম কি এই নির্দিষ্ট বিন্দুটার নাম কি নো এর নাম সাম্যাবস্থান কারে কি বানাইতেছে এটা দেখো এর নাম হলো সাম্যাবস্থানা কিন্তু এটা কেমিস্ট্রিতে সাম্যাবস্থা হয় এখানে সাম্যাবস্থান একটা স্থান ওকে সো দ্য ফ্যাক্ট ইজ ওই যে নির্দিষ্ট বিন্দু ওই বিন্দুটা হলো সাম্যাবস্থান এখন এই সাম্যাবস্থানকে যদি তুমি একটা নির্দিষ্ট টাইম পর পর অতিক্রম করো অথবা
তুমি যদি ওকে নির্দিষ্ট দূরত্ব পরপর অতিক্রম করো একই দিক থেকে, কোন দিক থেকে? একই দিক থেকে, তাইলে এটাকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। কি বলবো? পিরিয়ডিক মোশন। বা আরো সুন্দর করে যদি একটু বলার চেষ্টা করি, যে ওই সাম্যাবস্থান থাকবে বা তোমার একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই বিন্দুকে তুমি একই দিক থেকে হয় নির্দিষ্ট টাইম পরপর যাবা, না নির্দিষ্ট দূরত্ব পরপর যাবা। যদি তুমি নির্দিষ্ট টাইম পরপর যাও এটাকে বলা হয় কালিক পর্যায়বৃত্ত। কি বলা হয়? আর যদি তুমি নির্দিষ্ট পথ পরপর যাও এটাকে বলা হয় স্থানিক পর্যায়বৃত্ত। এখন এমন হতেই পারে না তোমার সময়টাও একই, পথটাও একই, হইতে পারে তো? ধরো ফ্যানটা যদি সুষমভাবে ঘুরে, তাহলে ফ্যানটা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর একটা বিন্দুকে অতিক্রম করবে, আবার একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করবে, যদি সেটা সুষম বেগে ঘুরে, কোন মানে সুষম কৌণিক বেগে ঘুরে। তাইলে আলটিমেটলি এই দুইটা একসাথে হইতে পারে। যদি দুইটা একসাথে হয় তখন এটাকে আমরা বলবো বোধ, মানে কালিক ও স্থানিক, উভয় পর্যাবৃত্ত গতি, উভয় পর্যাবৃত্ত গতি। সো দুইটাই যদি একসাথে হয় তখন আমরা একে বলবো উভয় পর্যাবৃত্ত গতি। সো উভয়টা এইভাবে না লিখে আমরা এইখানে লিখবো, কারণ এই টাইপ 1 হচ্ছে কালিক, স্থানিক আর উভয়, এই তিনটা রিলেটেড আমাদের কাছে এমসিকিউ বলতে পারে যে এটা কি কালিকের উদাহরণ, এটা কি স্থানিকের উদাহরণ, না এটা দুইটারই উদাহরণ। সো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো আমি একটা একটা করে বলবো, তোমরা খালি চিন্তা করে বলো এটা কালিক না এটা স্থানিক। ঠিক আছে, কথা ওকে? আচ্ছা, ধরো বললাম ডোরা কাটা শার্ট, ডোরা কাটা শার্ট স্থানিক, ওই যে উপরে আছে আর কি। ঠিক আছে, ওখানে টাইমের কোনো সম্পর্ক আছে? ও একটা হাত রাখবে এখানে, 1 ঘন্টা পর এখানে, 2 ঘন্টা পর এখানে, সেখানে আলটিমেটলি টাইমের কোনো ফ্যাক্ট নেই। বাট ওর শার্টের যে ব্লকগুলো সেম সাইজের, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আছে। সো স্থানিকের উদাহরণ হতে পারে ডোরা কাটা শার্ট, ডোরা কাটা শার্ট। ওকে, এরপর আহ্নিক গতি, আহ্নিক গতি, আহ্নিক গতি অনলি কালিক হবে বা স্থানিক হবে না। কারণ কি, পৃথিবী নিজেও ঘুরছে না, মানে পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এই কারণে ও হুবহু আগের জায়গায় ফিরে যাবে না। বাট ও ধরো আমিও তো পৃথিবীর উপরে আছি, এই আরএফএসির বিল্ডিংটা পৃথিবীর উপরে আছে, এই বিল্ডিংটা একবার চক্কর খেয়ে আসবে 24 ঘন্টা পর, 24 ঘন্টা না, 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড আর কি, এরকম কিছু একটা ছিল তো মনে হয়। তাহলে এটা হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতি বলো এবার। সরল দোলক কি হবে? সরল দোলক উভয়, লক্ষ্য দেব, একটা পর্যায়কাল থাকে আবার দূরত্ব ফিক্সড, তাহলে সরল দোলক। গুড গুড। এরপর স্প্রিং, স্প্রিং কি করবো বলো? স্প্রিং উভয় নিয়ে নেবো, একটা টাইম পিরিয়ডও থাকে, আবার স্প্রিং। ওকে, একটা ধরো, এরপর হচ্ছে মানুষের শরীরের হৃদস্পন্দন, হার্টবিট, হার্টবিট স্থানিক হয় না? হার্টবিট কি হবে বলো? এই বায়োলজি ক্লাস ছিল না? কি পড়ালো বায়োলজি ক্লাসে? কি পড়ালো বায়োলজি? ও আচ্ছা, ব্যাকটেরিয়া ভাইরাস তো আর হার্ট নেই, তাই না? তো এই বলো হার্টবিট কি হবে, স্থানিক না কালিক? দুটোই হবে। এই রক্ত কি একবার হার্ট কিডনিতে পাঠায়, আরেকবার ফুসফুসে পাঠায়? প্রত্যেকবার রক্ত একই আর্টারি, একই ভেন দিয়ে যায়, একইটা দিয়ে আসে আর কি। তাহলে এখানে আবার স্থানিক হবে না কেন? নাকি আজকে তোমার কানে যায়, পরশু দিন যায় মাথায়, তারপরের দিন যায় পায়ে, তারপরের দিন যায় হাতে, এরকম হয়? একইভাবেই যাচ্ছে। ও ওটা হলে ভালো হতো না? হার্ট বিট, গুড। ওকে, সো আমার মনে হয় টাইপ 1-এ কোনটা পিরিয়ডিক মোশন, কোনটা পিরিয়ডিক মোশন কিনা আমরা চিনেছি। টাইপ 2-এ যাওয়ার আগে একটু লেয়ার আপ করতে হবে। এই পিরিয়ডিক মোশন থেকে আরেকটা জিনিস আসে যার নাম হলো স্পন্দন গতি। কি গতি?
যদি একটা জিনিস পিরিয়ডিক মোশন হওয়ার পর ওখানে হাফ টাইম বা হাফ পাথ এরকম একটা জায়গা খুঁজে পাওয়া যায়, লাইক ফুটবল খেলার মতো। ফুটবল খেলায় অর্ধেক সময় আমি এদিকে থাকি, অর্ধেক সময় আমি এদিকে থাকি। লাইক একটা সরল দোলকের কথা চিন্তা করো, অর্ধেক সময় বামে যায়, অর্ধেক সময় ডানে যায়। এই যে অর্ধেকে একটা টার্নিং মারার একটা প্রভাব আছে, এরকম যদি থাকে ওটাকে বলা হয় অসিলেশন বা স্পন্দন গতি। অসিলেশন বা স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি কখন হবে? যদি পিরিয়ডিক মোশনের মধ্যে হাফ টাইম বা হাফ প্লেস এই কনসেপ্টটা আসে। এখন আমাকে বলো, আমি একটা একটা করে নাম বলবো, তোমরা বলবো এটা শুধু পিরিয়ডিক মোশন নাকি স্পন্দন গতি। বেশি না, 2-3টা নাম প্র্যাকটিস করলেই হবে। ফ্যানের গতি পিরিয়ডিক না স্পন্দন? দুটাই অনলি পিরিয়ডিক? ইয়েস, ফ্যানের গতি আসলেই শুধু পিরিয়ডিক। ঠিক আছে, পিরিয়ডিক মোশনের একটা উদাহরণ হচ্ছে ফ্যানের গতি, হইতে পারে, গুড। বাট ঘড়ি, ঘড়ি দেয়ার ঘড়ি, গুড, পিরিয়ডিক। সরল দোলক, স্প্রিং, হার্টবিট। এই যে 3টা উদাহরণ আমি এখানে লিখছিলাম, এই 3টাই স্পন্দন গতির উদাহরণ। কথা ওকে? তাহলে হার্টবিট কিন্তু একদিকে উভয়, আরেকদিকে আবার স্পন্দন গতি, অসিলেশন। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? ওই লাভ ডাব মিলে মনে 0.8 সেকেন্ড হয় না, তাই তো? দেখবা ভার্সিটিতে কোথাও না কোথাও আসছেই, 4টা টাইম আছে না, 0.1, 0.7, 0.5, 0.3, শিওর আসবে। আমি মেডিকেল পরীক্ষায় ঢোকার আগে দেখে গেছিলাম, গিয়ে দেখি 2 নাম্বার এমসিকিউ, 1 নাম্বার নগদ, বুঝলা? আচ্ছা, এরপর স্পন্দন গতির আরেকটা লেয়ার হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। এখন প্রশ্ন হচ্ছে, সব স্পন্দন গতি SHM হবে না, তাকে স্পন্দন হইতে হবে, পিরিয়ডিক মোশন হইতে হবে, তার সাথে বাংলায় বলে যে গতিপথ সরল রৈখিক হতে হবে। বাট এইটা দিয়ে আমাদের ইন্টারমিডিয়েট চলে না আর কি। আমাদের চলবে যদি বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তাইলে আমরা এটাকে SHM বলবো। বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হলে আমরা এটাকে SHM বলবো বা সিম্পল হারমোনিক মোশন বলবো। কথা কি ক্লিয়ার? এখন আমরা একটু স্পন্দন গতিগুলোর কথা খেয়াল করি। স্প্রিং এর গতি, এটা কি SHM? SHM। সরল দোলকের গতি কি SHM? সবসময় না, 4 ডিগ্রির ভিতরে হলে। 4 ডিগ্রির ভিতরে না হলে ওটা স্পন্দন গতি। 40 ডিগ্রিও তো হতে পারে, বোর্ড কোশ্চেনে তোমরা করছো তো, 40 ডিগ্রি 50 ডিগ্রি টানা সরল দোলক, 30 ডিগ্রি টানা সরল দোলক, ওটা SHM না, বাট অসিলেটর। বাট 4 ডিগ্রির ভিতরে হলে ওটা SHM। কথা ওকে? হার্টবিট কি কি বলো? SHM না, শুধু স্পন্দন। কারণ আমাদের হার্ট লম্বালম্বি না, মানে একবার এদিকে এদিকে এইভাবেই পাম্প করে না। হার্টের একটা এদিকে, মানে তোমরা হার্টের ছবি দেখলে দেখবে একটা ফোঁটা এদিকে, একটা এদিকে, মানে একবার 180 ডিগ্রিতে না, তার ভালগুলো 180 ডিগ্রিতে কম্প্রেস করে না আর কি। কথা কি বোঝা গেছে? ওকে, তো ফ্যাক্ট হচ্ছে তাহলে এটা হবে 4 ডিগ্রির সরল দোলক। স্প্রিং সবসময় হয় আর কি, তো তখন SHM। তো 1 নাম্বার টাইপ থেকে আমরা সব ফেলে দেব, আমরা খালি SHM নিয়েই পড়বো। মানে এই অধ্যায়টার নাম পিরিয়ডিক মোশন হলেও যা কিছু আছে সব সিম্পল হারমোনিক মোশন, এবং এই কারণে এখানে আমরা খালি এই সরল দোলক আর স্প্রিংই পড়বো, আর কিন্তু কিছু নাই। কথা কি বোঝা গেছে? সো আমরা যদি SHM নিয়ে পড়বো, আমাদের টাইপ নাম্বার 2 হচ্ছে SHM ইকুয়েশন। SHM ইকুয়েশন, এই প্রমাণ কিন্তু আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে আসতে পারে। রাজশাহী ভার্সিটির ডেট কিন্তু দিয়ে দিয়েছে, দেখলা তোমরা? 17 তারিখ মনে হয় না এই ইউনিটে? 16 তারিখ এই ইউনিট। ভালো করছে, বইটার পরীক্ষার পর খুব ভালো, সুন্দর। ভালো কেন? কারণ ওই টাইমে সব জায়গার পরীক্ষা, অনেক মানুষ পরীক্ষাতে আসতে পারবে না, তোমাদের জন্য সুবিধা। কথা বলি, তোমাদের জন্য সুবিধা। এবার অনেক কিছুর ক্যালকুলেশন আছে আর কি। তো সুবিধা অসুবিধার ডিল তখন হয় বাবা, যখন তুমি পাস মার্ক পেয়েছো। এই বছরে যেহেতু এইচএসসি রেজাল্ট খারাপ, তোমরা পাস মার্ক তুলতে পারলে ভালো ভার্সিটিতে চান্স হয়ে যাবে, কিন্তু পাস মার্ক তো ওঠে না তোমাদের, সমস্যা এখানে। আমি তো মার্ক দেখি, একটু আগে শুভর হাতে মার্ক দেখলাম আমি,
ঠিক আছে, কয়েকজন খুব ভালো করতেছে, 5 জন 6 জন, তা 5টা 6টাই মেয়ে, কোনো ছেলের আমি ভালো করতে দেখছি না আর কি, ছেলেদের অবস্থা খুবই খারাপ। ওকে, 5 জন 6 জন ভালো করছে, 5 জন 6 জনই মেয়ে। আচ্ছা নাও, এসএইচএম মানেই তোমাকে এইখান থেকে যাত্রা শুরু করতে হবে, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে স্বাভাবিকভাবে তোমাকে এখন একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তো তুমি যখন সমানুপাতিক ধ্রুবক দিবা, তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস কে এক্স। এফ ইকুয়াল টু কি হবে? মাইনাস কে এক্স। নাও 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 নাও, এই এফ ইকুয়াল টু আমরা বলতে পারি এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এ ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস কে বাই এম এক্স। এই কে বাই এম হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার মানে কৌণিক কম্পাঙ্কের বর্গ। সো দ্যাট ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। আর কে তোমাদের ওই স্প্রিং কনস্ট্যান্টের মতো এসএইচএম কনস্ট্যান্ট, কোনো সমস্যা নাই। ওইটাকে এনে এখানে বসাইলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর এ মানে হলো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু হিরো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। Okay, sure, good. So d square x by dt square plus omega square x equal to 0. So এই সমীকরণটাকে যদি কেউ সিদ্ধ করে তাহলেও এসএইচএম হবে, আর যদি সিদ্ধ না করে তাহলে এসএইচএম হবে না। তো যদি আমাদেরকে এসএইচএম এর ইকুয়েশন প্রমাণ করতে দেয়, তাহলে আমাদের এই 5 লাইন লিখতে হবে। এটা হচ্ছে এসএইচএম ইকুয়েশন। কথা ওকে? এখন এই এসএইচএম ইকুয়েশন থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, এই সমীকরণের সমাধান আসতে পারে, আর নাম্বার 2, একটা আন্তাবৃত্ত সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে এটা এসএইচএম হবে কি না। সো নাম্বার 1 কথা হচ্ছে, এই সমীকরণটাকে ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস খেয়াল করে দেখো, এর এই জায়গার সামনে কিন্তু কিছু নেই, অর্থাৎ 1 আছে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্নে এমনভাবে প্রশ্ন করে যে এখানে একটা জিনিস থেকে গেছে, তাইলে ওটা ওমেগা স্কোয়ার হবে না, ভাগ করে এখানে 1 আনতে হবে, তারপরে তুমি যেটা পাবা সেটা হবে ওমেগা স্কোয়ার এক্স। সো এটা যেহেতু আমি শিওর, তোমরা যদি 5টা জায়গায় অ্যাডমিশন টেস্ট দাও একটা জায়গায় আসবে, মানে তুমি লেখো 100%, এই এমসিকিউ না আসলে পরীক্ষায় হবে না আর কি, বুঝলে? এটা আসতেই হবে এবং ভুলও করবা, মানে আসবে এবং ভুলও করবা শিওর। মানে এটা ভুল না করার মতো প্রশ্নই নাই, এর জন্মই হয়েছে ভুল করার জন্য, বুঝলা? ফার্স্ট ইয়ার থেকেই বলতেছি আমি, তাও ভুল করে মানুষ, কি বলবো বলো? এই সমীকরণটা তোমাকে তুলতে পারে, তুলে জেনারেলি এখান থেকে 4টা কোশ্চেন করতে পারে, এর বেশি না। নাম্বার 1 হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক ছেলেদের মুখ থেকে শুনতেই পেলাম না, ছেলেদের কথায় বেশি পড়াশোনা করা দরকার না। এখন ছেলেরা মনে করছে আমরা পড়াশোনা করবো না, আমরা বিয়ে শাদী করে বউ চাকরি করে আমরা বাকি বুঝতে পারি, ঠিক আছে? যুগ চেঞ্জ হয়ে গেছে আর কি, কি আর বলবো, বুঝলা? না সব ব্যাচে একই অবস্থা গো, মেয়েরা দেখছি বেশি পড়াশোনা করছে, ছেলেরা চিন্তা করছে আমরা পড়াশোনা বাদ দেবো, আমরা চাঁদাবাজি করে খাবো। তাহলে কম্পাঙ্ক, পর্যায়কাল আর আসতে পারে সরণ, 0 থেকে সর্বোচ্চ হওয়ার সময়, 0 থেকে সর্বোচ্চ হবার সময়। সরণ 0 থেকে সর্বোচ্চ হওয়ার সময়। ওকে, সরণ 0 থেকে সর্বোচ্চ হওয়ার সময়।
বলো কৌণিক কম্পাঙ্ক কত? এই ছেলেটা বল। 5 মানে ভাগ করে রুট। ভেরি গুড। এবার কম্পাঙ্ক কত? 5/2π। পর্যায়কাল কত? 2π/5। এটা কি হবে বল এবার? কত কত? π/5 না বাবা, দেখো এটাকে চিন্তা করতে হবে এরকম। এই তাহলে এই হচ্ছে 0 আর এই হচ্ছে সর্বোচ্চ। এইটা যদি টি হয়, এইটা হচ্ছে t/4। তার মানে উত্তর হবে 4 দিয়ে ভাগ করলে π/10 সেকেন্ড। এইটার উত্তর হবে π/10। আমি কি বোঝাতে পারলাম? এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন, যেটা তোমরা মারা খাও, বাট খাওয়া যাবে না। এই পারা যাবে? যাবে না? ওকে ওকে তো গুড। সো টাইপ নাম্বার 3-তে চলে যাচ্ছি আমরা। টাইপ নাম্বার 3-তে তোমাকে একটা সমীকরণ দিবে। সমীকরণ দিয়ে বলবে এই বেটা কি SHM। তোমাকে একটা সমীকরণ দিবে, সমীকরণ দিয়ে তোমাকে বলবে এটা কি SHM। রিটেনে আসতে পারে, MCQ আসতে পারে। রিটেনে আসলে 2 বার অন্তরীকরণ করতে হবে। আর MCQ এর টেকনিক আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। MCQ কোনো অন্তরীকরণ করতে হবে না, দেখবা আর উত্তর মারবা। MCQ দেখবা আর চুপচাপ উত্তর মারবা, কোনো সমস্যা নাই। এই কথা ওকে? সো রেডি সেটি গো। এবার fact is that the fact is ধরো y equal to 10 sin 5t। নর্মালি বলো তো বাবা, এটা SHM হবে না? হবে না? হবে? হবে না? হবে না? হবে। y equal to 10 e to the power 2it, এটা কি SHM হবে? মা কয় না কেউ কথা। হবে না? হবে না? হবে। আচ্ছা, আসলে দুটোই হওয়া উচিত, কিন্তু হবে কি না করে দেখতে হবে আর কি। রিটেনে যখন আসে হাতে ধরে 3 লাইন অঙ্ক করবা, 2.5 মার্ক নিয়ে নিবা। যদি রিটেনে আসে আর কি, কি 3 লাইন অঙ্ক করবা দেখো, এটা একবার অন্তরীকরণ করবা। আমি রিটেনের কথা বারবার বলবো, কারণ মোটামুটি আমি শিওর এখান থেকে 6 জন ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, শিওর। সো ওদের জন্য রিটেনের কথা আমার বলতে হবে আর কি, ঠিক আছে? তো নাও এটাকে একবার যদি অন্তরীকরণ করো y থেকে dy/dt, তাহলে বলো তো কি হবে? 50 sin cos 5t। আরেকবার অন্তরীকরণ করো, মাইনাস, এরকম করে লিখি না, -25 × 10 sin 5t। ঠিক আছে? এখন এইটুকুটা কি? y। তাহলে সাজিয়ে দেখলে d²y/dt² + 25y = 0 সমীকরণের সাথে মিলছে। তাহলে অঙ্ক করলাম কয় লাইন? 1 2 3। একবারে কাউন্টের 3 লাইন অঙ্ক করবে, 1 লাইনও বেশি না, 1 লাইনও কম না। আর স্যার আমাকে নাম্বার দিতে বাধ্য। যখনই মিলে যাবে সুন্দর করে বলবো এটা SHM। ওকে, এবার এখানেও একই কথা। কয় লাইন অঙ্ক করবো? 3 লাইন। দেখো dy/dt, তোমাদের জটিলের সঙ্গে পড়া হয়েছে? জটিলের সঙ্গে জানো? ওকে, তাহলে এটা হবে 20 e to the power 20 না সরি 20 i e to the power 2it, তাই না? হ্যাঁ, আরেকবার অন্তরীকরণ যদি করি তাহলে একটু সুন্দর করে লিখব 4 × i² × 10 e to the power 2it। i² মানে কত? -1। তাহলে হয়ে গেল কি d²y/dt² -1 প্লাস 4 × y = 0। এটা কি SHM। অঙ্ক কয় লাইনে হলো? 3 লাইনে। ওকে, এবার এইটা করো তো বাবারা, y = 10 e to the power 5t। আগে বলো এটা কি SHM হবে?
কেউ কয় হবে, কেউ কয় হবে না। করো করো। হবে না, এটা SHM হবে না, এটার বংশও SHM হবে না, এটা SHM থেকে অনেক দুর্বিসন্ধি অবস্থার জায়গায় থাকবে। ওকে, এটা SHM থেকে অনেক দূরে কোথাও থাকবে। SHM এর সাথে এর কোনো সম্পর্ক নাই। ওকে, আচ্ছা, দেখো, সো এটারে প্রথমে তোমাকে একবার অন্তরীকরণ করতে হবে। একবার যদি তুমি অন্তরীকরণ করো, dy by dt equal to 5 into 10 e to the power 5t। আরেকবার যদি তুমি অন্তরীকরণ করো 5 স্কোয়ার y, এদিকে নিয়ে আনলে মাইনাস 5 স্কোয়ার y equal to 0। বাট এই মাইনাস তো অ্যালোড না, তাহলে SHM। এখন রিটার্ন হলে তুমি এই টেকনিকে করবা। আর MCQ এর জন্য জাস্ট খেয়াল করবা বাবারা, a sin omega t, a cos omega t, a1 sin omega t plus a2 cos omega t, a e to the power I omega t, a e to the power I omega t plus a1 এটা a2 e to the power I omega t। এই যেই কয়টা আমি রূপ লিখলাম এর বাইরে সবাই SHM না। অর্থাৎ এই রুমটাকে যদি একটু আমি তোমাকে মুখের ভাষায় বলি, হয় সেটাকে সাইনের ফাংশন হইতে হবে, নাইলে কোসাইনের ফাংশন হইতে হবে, নাহলে সাইন কোসাইনের যোগফল বিয়োগফল আকারে থাকতে হবে। বাট বিস্তার যা ইচ্ছা তাই হোক, কিন্তু টি এর সামনের জিনিস সেম হইতে হবে। অথবা তাকে ই টু দি পাওয়ার আয়ে থাকতে হবে, বা ই টু দি পাওয়ার আয়ের যোগফল বিয়োগফলে থাকতে হবে। বিস্তার যাই হোক, টি এর আগে একই জিনিস থাকতে হবে। কথাটি বোঝা গেছে? এইটা দেখলেই তুমি বুঝে যাবে যে এটা SHM। সাস্টে অনেকবার আসছে এই কোয়েশ্চেন। আর যদি এরকম না দেখো তাহলে শিওর থাকবে SHM না। আর যদি খুব কনফিউশনে পড়ো তাহলে দুইবার অন্তরীকরণ করবা, বাট ওই টাইমটা থাকে না পরীক্ষার হলে। কথা ক্লিয়ার? ওকে, গুড। নাও টাইপ 3 শেষ, টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 হচ্ছে এই যে ধরো তোমার কাছে SHM এর সমীকরণ দিবে, এই সমীকরণ থেকে তো তোমাকে বেগ, সর্বোচ্চ বেগ, বেগ, ত্বরণ, এই সময়ের ওই সময়ের হ্যান ত্যান যদু মধু কুদু রামসাম বের করতে হবে না? ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু কোয়েশ্চেনটা। সো খেয়াল করো, নর্মালি আমরা y ইকুয়াল টু a sin ওমেগা t নিতে পারি। আবার আমরা কিন্তু y ইকুয়াল টু a cos ওমেগা t ও নিতে পারি। y ইকুয়াল টু a cos ওমেগা t ও নিতে পারি। এখন আমাকে বলো, কখন আমরা সাইন নিব আর কখন আমরা কস নিব? সময় যদি সাম্যাবস্থান থেকে শুরু হয় তাহলে আমরা সাইন নিব, আর সময় যদি বিস্তার থেকে শুরু হয় তাহলে আমরা কস নিব। লাইক তোমাকে বললো একটা স্প্রিংকে তুমি টেনে ছেড়ে দিলা, ছাড়ার মুহূর্ত থেকে সময় গণনা শুরু হলো। তাহলে ছাড়ার মুহূর্ত মানে কি? ছাড়ার মুহূর্তটা সাম্যাবস্থান, বিস্তার। সাম্যাবস্থান কোথায়? ওই যে দোলাদুলি করতেছে মাঝখানে। তাহলে ছাড়ার মুহূর্ত থেকে সময় গণনা শুরু হলে তোমাকে কসে আসতে হবে। আর যদি বলে সাম্যাবস্থান থেকে সময় গণনা শুরু হলো বা কিছু বললোই না, তাহলে সেটা সাইন। সো তুমি তখন এখান থেকে শুরু করবা যখন সাম্যাবস্থানে, আমি এইভাবে লিখবো, সাম্যাবস্থানে t ইকুয়াল টু 0।
আর এটা লিখবা যখন বিস্তারে টি ইকুয়াল টু 0। মেন কথা কিন্তু এটাই, কারণ এখানে 0 বসালে y এর মান a আসে, আর এখানে 0 বসালে y এর মান 0 আসে। সো সাম্যাবস্থানে তো মানে সাম্যাবস্থানে তো ওই বিন্দুটা, আর ওই বিন্দুটাই অ্যাকচুয়ালি তোমরা যারা বলেছিলে যে ওটাই মানে কি বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, ওটাও ঠিক, কারণ সাম্যাবস্থানটাই আসলে ওই মূল বিন্দু। কিন্তু সো সাম্যাবস্থান আর সাম্যাবস্থানের মধ্যবর্তী দূরত্ব 0ই হবে। কথা ওকে? এবার এরে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? বেগ। এর আরেকবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? ত্বরণ। সো এরে যদি তুমি একবার অন্তরীকরণ করো dy by dt, that will be a omega omega t। তো এটা দিয়ে তোমাদের অঙ্ক আসার সম্ভাবনা খুব কম। তোমাদের অঙ্ক কি আসতে পারে, এই লাইনটাকে যদি আমরা আরেকটু প্যাচিয়ে লিখি তাহলে লেখা যায় ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। ওকে, এই লাইন থেকে লেখা যায় ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা a। এই ভি ম্যাক্সটা কখন? ভি ম্যাক্সটা হচ্ছে y ইকুয়াল টু 0-তে। y ইকুয়াল টু 0 কোথায়? সাম্যাবস্থায়। তাহলে সিম্পল হারমোনিক মোশনের বেগ সর্বোচ্চ কোথায়? সাম্যাবস্থায়। সিম্পল হারমোনিক মোশনের বেগ সর্বোচ্চ কোথায়? সাম্যাবস্থায়। ঠিক আছে, সাম্যাবস্থায় না, সাম্যাবস্থানে, সাম্যাবস্থানে। ওকে, গুড। এরপর এই যে রাশি, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। Okay, so the fact is that এইটুকু তো y, তাই না? তাহলে এটাকে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার y বলতে পারি। আর এখান থেকে যদি আমরা a ম্যাক্স বের করি, a ম্যাক্স হবে মাইনাস ওমেগা স্কোয়ার a। ওকে, বাট আমরা যখন মান বের করব না, মানে কিন্তু মাইনাসটা দেওয়ার দরকার নাই, কারণ এর মান তো আমরা নেগেটিভ বসাতে পারি। এর মান নেগেটিভ বসে প্লাস করে এ ম্যাক্সের উত্তরটা হবে প্লাস। কথা কি বোঝা গেছে? কারণ যেটার প্লাস মাইনাস দুটোই অবস্থিত, ওর বড়টাই উত্তর তো ম্যাক্সিমামের। তো এখন প্রশ্ন হচ্ছে এ ম্যাক্সটা কখন হবে? এ ম্যাক্সটা হবে বিস্তারে। তাহলে বিস্তারে ত্বরণ সর্বোচ্চ, অর্থাৎ সরণ সর্বোচ্চ হলে ত্বরণ সর্বোচ্চ, কিন্তু ওই সময় বেগ কত? 0। তাহলে বেগ 0 হলে ত্বরণ সরণ হয় সর্বোচ্চ, ত্বরণ সরণ ভাই ভাই আর কি। আর বেগ যদি সর্বোচ্চ হয় ত্বরণ সরণ হয় 0, ত্বরণ সরণ হয় 0। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো বাবা, এটা তো ছিল সাইন, এই সাইন থেকে হয়েছে কোসাইন, এদের মধ্যে পথপার্থক্য 90 ডিগ্রি বা π/2। কস থেকে হয়েছে মাইনাস সাইন, অর্থাৎ এদের মধ্যেও পথপার্থক্য মানে দশা পার্থক্য 90 ডিগ্রি। আর এইটা থেকে এইটার মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি। সো পরীক্ষা যদি বলে মানে প্রত্যেক ধাপে 90 ডিগ্রি করে চেঞ্জ হবে, অন্তরীকরণ করলে 90 ডিগ্রি করে চেঞ্জ হয়েছে। সো যদি বলে সাইন থেকে কস মানে সরণ থেকে বেগ, তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি বলে বেগ থেকে ত্বরণ, আবার 90 ডিগ্রি। যদি বলে সরণ থেকে ত্বরণ, 180 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? আবার সরণ থেকে বেগ 90 ডিগ্রি, বেগ থেকে ত্বরণ 90 ডিগ্রি, সরণ থেকে ত্বরণ 180 ডিগ্রি। আমার কথা কি বোঝা গেছে? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালোই আসে, প্র্যাকটিস শিটেও আছে অনেকবার, মানে ভেরি ইম্পর্টেন্ট, ঠোঁটস্থ থাকতে হবে। গুড, ভেরি গুড। এখন এইখানে যদি আমরা করতাম সব সেম আসতো, কিন্তু শুধু কসের জায়গায় সাইন আসতো, সাইনের জায়গায় কস আসতো, বাট এইগুলার কোনো পরিবর্তন হইতো না, এগুলো সেম থাকতো। দে আর সেম, দে আর সেম।
সো আলাদা করে এটা করার কোনো দরকার নেই। কথা কি বোঝা গেছে? কথা ওকে? আর এই অঙ্কগুলো করার জন্য অবভিয়াসলি সাইন আর কসের কিছু মান আমাদের মনে রাখতে হবে। তো এই মানগুলো আমি তোমাদের এখনই জিজ্ঞেস করবো, তোমরা একটু বলো। সাইন 0, সাইন π/2, সাইন 2π/3, সাইন π/6, সাইন π/3। আর এই সবগুলা মান কসের জন্য আমার লাগবে। এই 10টা মান আমি ঠোঁটের আগায় নেব, ঠোঁটের আগায়। ছেলেদেরকে ধরলে পারবে না মনে হচ্ছে আমার। এই মেয়েরা বললো না, শুধু ছেলেরা বলবে। বলো বল, সাইন 0 কত? সাইন π/2, সাইন 2π/3। তোমাদেরকে জিজ্ঞাসি, তোমরা ছেলে হয়ে গেছে? হ্যাঁ, এতক্ষণ লাগলে হবে? 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে এটা আর এটা একই, আর এটা হচ্ছে হাফ। এবার সবগুলা কসের জন্য বলো। cos 0, cos π/2, cos 2π/3, মাইনাস হাফ। এই তো 120 ডিগ্রি মাইনাস হাফ না পারলে খবর ছিল। এটাতে মাইনাস কে? √3/2, এটা হাফ। এই মান না মনে রাখতে হবে আর কি, তাহলে আর কোনো মানে প্রবলেম নেই আর কি। এই 10টা মানের বাইরে তো আর দিবে না, দিলে তো ক্যালকুলেটার ছাড়া পারবো না আর কি। মাথা তো আর ক্যালকুলেটার না আমাদের, এই দুটো পারতে হবে। ওকে, সো এবার এই টাইপ শেষ। টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 হচ্ছে বাবা এনার্জি। SHM এর বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম এনার্জি থাকতে পারে, থাকতে পারে না? গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি, 3টা জিনিস মোটামুটি আছে আমাদের কাছে। এনার্জিগুলো আমাদের মনে রাখতে হবে। ভেরি সিম্পলি, সুন্দর জিনিস, সহজ জিনিস। এনার্জিগুলো আমরা কেমন করে মনে রাখবো, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। ওকে, গুড। সো মোট শক্তি কত? মোট শক্তি যে কোনো সময় মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটাকে লেখা যায় হাফ এম ওমেগা স্কোয়ার। কে মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার। ওকে, যে কোনো সময় বিভব শক্তি ইপি শুড বি হাফ কে ওয়াই স্কোয়ার। That means half m omega square y square, বা আরেকটু ইলাবোরেটলি লিখলে half m omega square a square sin square omega t. Okay, now ইকে মানে নর্মালি হাফ এম ভি স্কোয়ার। এটাকে লেখা যায় হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখান দিয়ে লিখতে গেলে ভি ছিল কি? ভি ছিল হচ্ছে এ ওমেগা কস। সো দ্যাট একইভাবে যদি লিখি তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। কথা কি বোঝা গেছে? এখন এইটার না বাবা 2 রকম গ্রাফ হইতে পারে। একবার টি এর রেসপেক্টে গ্রাফ হইতে পারে, একবার এক্স এর রেসপেক্টে গ্রাফ হইতে পারে। মানে এক অক্ষে এনার্জি, আরেক অক্ষে টাইম দিলেও গ্রাফ হবে, আরেক অক্ষে সাম্যাবস্থানতে সরণ দিলেও গ্রাফ হবে। সো এই 2টা গ্রাফে আবার আমরা কনফিউজড হয়ে যাই। এবং আমি দেখলাম ভার্সিটিতে বেশ ভালোই এসছে, স্পেশালি সাস্টের দিকে এসছে। সো এই যতই আমি মুখ দিয়ে সাস্ট উচ্চারণ করি না কেন, তোমাদের সবার আগে টার্গেট হইতে হবে রাজশাহী ভার্সিটি। কথা বুঝতে পেরেছ? আর রাজশাহী ভার্সিটির যুগে যুগে একটা প্রথা আছে, রাজশাহী ভার্সিটি তার নিজস্ব প্রশ্ন বেশি রিপিট করে। রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই 2টা ইউনিভার্সিটি ওর নিজের বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বেশি রিপিট করে।
সো যেই প্রশ্নগুলো প্রিভিয়াসলি রাজশাহী ভার্সিটিতে এসছে, প্রিভিয়াসলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসছে, ওইগুলা বেশি ইম্পর্টেন্ট ওই ইউনিভার্সিটিগুলোর জন্য। কথা কি বোঝা গেছে? ঢাকা ভার্সিটি যেমন রিপিট একটু কম দেয়, রাজশাহী ভার্সিটি তেমন রিপিট একটু বেশি দেয়। কথা বুঝেছ? ওকে, সো মনে করো এই অক্ষে আমরা শক্তি দিব, শক্তি তো 3 রকমই হইতে পারে, আর এই অক্ষে ধরো টাইম দিচ্ছি। তাহলে দেখো বাবা, এটা কি শক্তি হবে বলো তো? মোট শক্তি। কারণ মোট শক্তি সময়ের এক গুণে না, ও সবসময় সমান। মোট শক্তি সময়ের এক গুণে না, ও সব সময় কি সমান। আর বিভব শক্তিটা দেখো ভালো করে, সাইন স্কোয়ারের ফাংশন, সো দ্যাট বিভব শক্তি শুড বি ওকে। নিচে তো নামবে না, স্কোয়ার কোনোদিন নিচে নামে। আর গতিশক্তি কি হবে? তাই গতিশক্তি কিসের ফাংশন? কসের ফাংশন। সো গতিশক্তির গ্রাফটা কসের গ্রাফের মতো হবে। আরে কিছুই নেই, উল্টে রাখো। কি হলো এটা? হইল না। মানে যেখানে 0 ওখানে একটা হাইয়েস্ট থাকবে আর কি, এই আর কি মেন কথা। ঠিক আছে, সো এই সবুজটা হলো গতিশক্তি গ্রাফ। কথা হলো, বাট এটা কিসের গ্রাফ? টাইমের রেসপেক্টে গ্রাফ। আর একটা গ্রাফ হতে পারে, তোমরা আবার দুটাকে এক করে ফেলো, এটাই সমস্যা। এখানে শক্তি, আর এখানে দিলাম সাম্য অবস্থান থেকে সরণ। মোট শক্তি বলবে আমি এরেও গুণি না। এবার খুব মজা আছে, বিভব শক্তি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, সো বিভব শক্তি হবে একটা পিওর প্যারাবোলা, আর গতিশক্তি হবে রিভার্স প্যারাবোলা। এটা হবে ইপি, এটা হবে ইকে। এই বিন্দুতে একটা ঘটনা ঘটে গেছে, ইপি আর ইপে সমান। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের এমসিকিউ যেহেতু আসেই, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এই বিন্দুর ওয়াই কত, কে বলতে পারবে? ওমা মুখস্থ নাই? এবার √2। আমি অঙ্ক করাতে পারতাম, বাট আমি করাতে চাই না। এটা আমি চাই এটা তোমরা মুখস্থ রাখো। বিভব শক্তি আর গতিশক্তি সমান হয় a/√2, সাম্য অবস্থান থেকে a/√2 ধরতে। তুমি বসাইতে পারো এই সমীকরণে, এই সমীকরণে বসাইতে পারো, বাট অ্যাডমিশন টাইমে মুখস্থ রাখাটাই বেটার। আসবে ঘাটাকড়া মেরে দেবে, শেষ কথা। ওকে, সো সমীকরণ দেখে যেন চিনা যায় গ্রাফ কোনটা কিসে, এটা যেন চিনা যায়। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এখানে, শোনো। দেখো নর্মাল একটা ওয়াই, নর্মাল একটা ওয়াইয়ের ফ্রিকোয়েন্সিতে জাস্ট সাইন থাকে, সাইন স্কোয়ার থাকে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি শক্তির ফাংশনে যাও, শক্তিতে সাইন স্কোয়ার আছে। এর মানে কি, তুমি যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক 2 গুণ করো, ওর শক্তি মানে কোনো SHM এর কম্পাঙ্ক 2 গুণ করছো, এর শক্তির কম্পাঙ্ক কত গুণ হবে? এটা প্রশ্ন ঢাকা ভার্সিটিতে 23 সালে এসছে। কোশ্চেনটা একটু বোঝো। তুমি একটা SHM এর কম্পাঙ্ক দ্বিগুণ করছো, ওর গতিশক্তির কম্পাঙ্ক কয় গুণ হবে? হ্যাঁ, না শক্তি কয় গুণ হবে এটা কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে শক্তি তো এরকম সাইনারি ফাংশন হচ্ছে না, এরকমই তো ফাংশন আছে না। তাহলে কোশ্চেন হচ্ছে সাইনের ফাংশন মানে এরকম, তাহলে শক্তির ফাংশন এর কম্পাঙ্ক কয় গুণ হবে, মানে শক্তির কম্পাঙ্কটা কত গুণ হবে আর কি। এই হচ্ছে কোশ্চেন। আমি কোশ্চেনের জায়গাটা আরেকবার একটু বোঝাই। ধরো y = তো আমরা a sin 2π ft লিখতেই পারি,
হ্যাঁ কিনা? তো এখানে 50 গুণ করলে এটা তো 50 গুণ হবে, মানে এখানে ফ্রিকোয়েন্সি 50 গুণ করলে এখানে ফ্রিকোয়েন্সি কত গুণ করলাম? 50 গুণ করলাম, অথবা বাদ দাও, বললাম এর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। কত? দ্য কোশ্চেন ইজ গতিশক্তির ফ্রিকোয়েন্সি কত হবে? কোশ্চেন হচ্ছে গতিশক্তির ফ্রিকোয়েন্সি কত হবে, এর ফ্রিকোয়েন্সি কত হবে? 100 হার্টজ। এত মারামারি করার কিছু নাই। 100 হার্টজ খুব সিম্পলি এক্সপ্লেন করা যায়। সিম্পল এক্সপ্লেনটা কি? সাইনের ফাংশন তো এরকম, আর সাইন স্কোয়ারের ফাংশন হচ্ছে এরকম। তাহলে ভালো করে বুঝো, এইটুকু জায়গার মধ্যে আগে ছিল একটা কম্পন, এইটুকু জায়গার মধ্যে এখন দুইটা কম্পন। সো কম্পাঙ্ক দ্বিগুণ হতেই হবে আর কি। আর ম্যাথমেটিক্যালি যদি আমি তোমাকে রিজনিং দিই, তাহলে আলটিমেটলি সাইন স্কোয়ার তো এসএইচএম না, সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। অর্থাৎ একটা 2 দিয়ে গুণ হবে, ওমেগার জায়গায় 2 ওমেগা হয়েছে। কোথাও ওকে? সো তোমার এসএইচএম এর যা কম্পাঙ্ক, ওর শক্তির কম্পাঙ্ক দ্বিগুণ হবে। এটা ঢাকা ভার্সিটির রিসেন্ট কোশ্চেন, 23 সালের কোশ্চেন, ঠিক আছে? তাহলে কি ফ্যাক্ট দাঁড়ালো? যে ওয়াই এর কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে ইপি বলো আর ইকে বলো, এদের কম্পাঙ্ক হবে 2f, এদের কম্পাঙ্ক হবে 2f। ওকে? ওকে তো? সমস্যা নাই তো? ওকে, এই টাইপ শেষ। টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6 নাম হচ্ছে সরলকা দোলক। তোমরা ভালো করে জানো সরল দোলকের সূত্র হচ্ছে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g, অর্থাৎ t is proportional to root l, t is proportional to 1 over root g, t is proportional to root l, t is proportional to 1 by root over g, t is proportional to root l, t is proportional to 1 over root g, 1 over root g। কথা ওকে? ওকে, গুড। নাও the fact is that এই সমীকরণ থেকে আমাদের কি করতে হয়? এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। এই এমসিকিউগুলো লেখাটা খুব বিরক্তিকর জিনিস, লেখাটা কোনো অংশে ঠিক হবে না। তো ফ্যাক্ট এরকম, কোশ্চেনগুলো বোঝো, মাথায় মাথায় উত্তর করে ফেলতে হবে। একটা দোলনায় তুমি বসে দোল খাচ্ছিলে, তুমি দাঁড়িয়ে গেলা, তোমার দোলনাটা দ্রুত দুলবে নাকি আস্তে দুলবে? আগের মতো দুলবে না, এক কথায় উত্তর শেষ। দ্রুত না আস্তে ভোট করতে পারি আমরা। কারা কারা বলছো দ্রুত দুলবে, কারা কারা বলছো দ্রুত দুলবে, কারা কারা বলছো আস্তে দুলবে? দেখো কি করে হবে বাবা। এল মানে কি? এল মানে ঝুলন বিন্দু থেকে ভর কেন্দ্র দূরত্ব। তো তুমি যখন বসেছিলা তুমি এতটুকুটা, তুমি দাঁড়িয়ে গেলে তুমি এতটুকুটা। আগে তোমার ভর কেন্দ্র এখানে, এখন তোমার ভর কেন্দ্র এখানে, ঝুলন বিন্দু তো সেম। সো দ্যাট তুমি যদি বসা থেকে দাঁড়িয়ে যাও, তুমি যদি বসা থেকে দাঁড়িয়ে যাও, তোমার এল কমবে, এল কমলে টি কমবে, টি কমলে দ্রুত দুলবে। ভেরি ক্লিয়ার কাট, এখানে কনফিউশনের কোনো সুযোগই নাই। এটাতে ভুল হলে কিন্তু খবর আছে। একটা দোলককে মেরু থেকে বিষুবে নিয়ে গেলাম, দ্রুত দুলবে নাকি আস্তে দুলবে? মেরু থেকে বিষুবে নিয়ে গেছি, মেরু থেকে বিষু, দ্রুত না আস্তে? দ্রুত। ছেলেরা কি ঘাস খায় রে? বিষু অঞ্চলে জি এর মান কম, সো জি এর মান কমবে, জি এর মান কমলে টি এর মান বাড়বে, সো উত্তর হবে আস্তে। হ্যাঁ,
কি হলো? দ্রুত করতে গেছিল। এইভাবে যেতে হবে। আমি এখন পর্যন্ত এইভাবে না লিখলে পারে না। এরা জ্ঞানী গুণী ব্যক্তি, এরা শুনে মনে হয় উত্তর বলে দেবে। হ্যাঁ মনে হচ্ছে দ্রুত দুলছে, মনে হওয়াতে ফিজিক্স চলে। এর পরেরটা ভুল করলে কিন্তু খবর আছে। শোনো, লিফটে করে এ ত্বরণে উপরে উঠছ, বলো দ্রুত দুলবে না ধীরে চলবে? এ ত্বরণে উপরে উঠছ, দ্রুত লক করে ফেলবো শিওর? ছেলেরাও বলছে রে, আলটিমেটলি জি এর জায়গায় জি প্লাস এ নিলে বাড়বে, বাড়লে টি কমবে, টি কমলে দ্রুত চলবে। ওকে, পানিপূর্ণ বব ছিল। কি বব ছিল? পানিপূর্ণ বব। ফোটায় ফোটায় পানি পড়তে লাগলো, যে লাস্টে গিয়ে খালি হয়ে গেল। এবার বলো কি হবে? পানিপূর্ণ বব থেকে টপ 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 করে পানি পড়তে পড়তে ববটা পানি শূন্য হয়ে গেল। কি হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে দ্রুত তারপরে আস্তে। দেখি, হ্যাঁ প্রথমে আস্তে পরে দ্রুত হবে। আচ্ছা শোনো, এই ফোটা বলো। ইয়েস, তাহলে উত্তরটা হচ্ছে প্রথমে পানি যখন পড়া শুরু করলো তখন সে এলটা বেড়ে যাবে, সো টিও বেড়ে যাবে, সো আস্তে চলবে। তারপর যখন পানি পুরো পড়ে যাবে তখন আবার আগের জায়গায় চলে যাবে, সো আগের মতো হয়ে যাবে আর কি। সেটার উত্তর হচ্ছে প্রথমে আস্তে, প্রথমে আস্তে পরে আগের মতো। প্রথমে আস্তে পরে আগের মতো। এই প্রথমে আস্তে পরে কি? আগের মতো। প্রথমে আস্তে পরে আগের মতো। এই ওকে, এনি প্রবলেম? ফ্যান্টাস্টিক, সুন্দর। আচ্ছা, তাইলে 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 কথা আমাদের খুব ভালো, কোনো সমস্যা নাই। নাও 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 নাও। ওকে, এবার এই পর্যন্ত ওকে তো ক্লিয়ার? ভেরি গুড। সো এইখান থেকে এইটাই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা চলে যাব টাইপ 7, নাম হলো সেকেন্ড দোলক। টাইপ 7 নাম হচ্ছে সেকেন্ড দোলক। ওকে, সেকেন্ড দোলক মানে কি? এর পর্যায়কাল কত? 2 সেকেন্ড। এর কার্যকর দৈর্ঘ্য কত? 0.993 মিটার বা 99.3 সেন্টিমিটার বা প্রায় 1 মিটারও বলা যেতে পারে আর কি। ওকে গুড। সেকেন্ড দোলকের একটা টিক মানে কয় সেকেন্ড? ইয়েস, একটা টিক মানে 1 সেকেন্ড। সো সেকেন্ড দোলক সম্পর্কে এইটুকুটা কথা মনে রাখতে হবে, আর কিছু দরকার নেই। ওকে, এবার আমরা চলে যাব সময় হারানো বা লাভ করা নিয়ে। বাট এর অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া করা একটু অসম্ভব টাইপেরই। তা আমরা সূত্রটা একটু দেখব, যেন হারাবে না লাভ করবে এইটা আমরা বলতে পারি আর কি। বাট কত সেকেন্ড হারাবে এটা ক্যালকুলেটর দিলে পারবো, তা নাহলে কেমনে পারবো আর কি। মানে স্কিপ করতে হবে যদি দেয় পরীক্ষার হলে, কিন্তু হারাবে না লাভ করবে এটা আমাদের জানতে হবে। ওকে, হারাবে না লাভ করবে। তো ফ্যাক্ট আসলে ভেরি সিম্পল, এর সাথে পর্যায়কালের অলওয়েজ ডিলিং থাকবে, কারণ T1/T2 বেসিক্যালি √L1/L2, এটা একটা ওয়ে আর কি।
তো একটা বিষয় খেয়াল করো, যদি তুমি মনে করো T1টা বিশুদ্ধ আর দিন নিয়ে তুমি কথা বলো, তাহলে এই T1-এর সাথে অবভিয়াসলি ৮৬,৪০০ গুণ হবে, কোনাকুনি গুণ হবে আর কি। T1 মানে T1 2 সেকেন্ড হলে এটা ৮৬,৪০০। এখন ভালো করে খেয়াল করো, যদি L2 বেড়ে যায় তাহলে T2 বেড়ে যাবে, তাহলে T2 যদি বেড়ে যায় তাহলে নিচেরটা বড় হলে উপরেরটা ছোট হইতে হবে। সো দ্যাট উপরে আমরা লিখতে পারি ৮৬,৪০০ প্লাস মাইনাস n। যদি 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 L2 বড় হয়, মানে তুমি খালি বড় বাই ছোট মিলাবা, L1 ছোট L2 বড়, তার মানে উপরে ছোট হবে নিচে বড় হবে উপরে মাইনাস হবে। যদি L1 বড় L2 ছোট হয় তাহলে নিচে ছোট হবে উপরে বড় হবে উপরে প্লাস হবে। বাট বি রিমাইন্ড, যেটা অরিজিনাল ওর কোনাকুনি ৮৬,৪০০ গুণ হবে, দিয়ে খালি বড় বা ছোট মিলাবা, খেলা শেষ। এখন এটা এই সূত্র দিয়ে না হয় এটা দিয়ে হইতে পারে। T1 by T2 equal to root over G2 by G1. T1 by T2 equal to root over G2 by G1. T1 by T2 equal to root over G2 by G1. Okay. Now এখন খেয়াল করো, এই জি আবার উচ্চতার উপর নির্ভর করে, জি আবার গভীরতার উপর নির্ভর করে। উচ্চতার সাথে জি এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ G2 এর জায়গায় হবে ভূপৃষ্ঠ আর G1 এর জায়গায় হবে R+H। তো এখানে উপরে গেলে না, এটা কমন সেন্স, এটা ছোট এটা বড়, হ্যাঁ কি না? আর T1 তুমি দিয়েছো বিশুদ্ধ, T1 বিশুদ্ধ দিলে T1 এর সাথে গুণ হবে ৮৬,৪০০, তাহলে উপরে গুণ হবে ৮৬,৪০০ মাইনাস n। ওকে, এবার তোমাকে গভীরে নিয়ে যাব। লাও তোমাকে খনির মধ্যে ঢুকিয়ে দিলাম, আয়নাঘর। ওকে, এবার তোমার কি হবে দেখো, ছুমন্তর ছু। এবার কিন্তু সমানুপাতিক, হ্যাঁ কি না? তাহলে এবার সমানুপাতিক হওয়াতে G2 হবে R-X আর G1 হবে R। তাও কিন্তু দেখো উপরে ছোট নিচে কর, তার মানে আবার এখানে ৮৬,৪০০ আর এখানে ৮৬,৪০০ মাইনাস n। আচ্ছা, আমি ৮৬,৪০০ কেন লিখছি? একদিনে, তাহলে পরীক্ষা যদি 1 ঘন্টা বলে ৩৬০০ লিখতে হবে আর কি, কথা ওকে? বাট এই তিনটা ইকুয়েশন লেখা জানলে, ধরো এই যে এইটুকুর মধ্যে সব যদি ভালো ভালো সংখ্যা দেয় আমরা n বের করতে পারবো, তাও কষ্ট হবে আর কি। তো অপশন বসিয়ে বসে আমরা ট্রাই করতে পারবো তখন আর কি। কেন? কারণ আমার তো R আর X আছে, তাহলে এই দিকের ভগ্নাংশ আমি দেখতে পাচ্ছি, এই দিকের ভগ্নাংশটা আমি অপশানগুলো বসিয়ে টেস্ট করে উত্তর মিলাতে পারবো আর কি। এটা ছাড়া কোনো ওয়ে নাই। কিন্তু যদি অপশান দেখি, অপশান এরকম 431, 432, 433, 434, তাহলে অঙ্ক করার দরকার নাই। অপশান যদি হয় 10, 100, কোথায়? ও তাই তো, বাট অপশান যদি দেখি 10, 100, 1000, তাহলে আমরা করবো, কারণ তাহলে আমরা মুখে মুখে করতে পারবো। যদি 431, 432, 433, 434 থাকে, তাহলে ক্যালকুলেটার ছাড়া সম্ভব না, স্কিপ করতে হবে। ওকে, সো এই টাইপ ডান। নাও টাইপ নাম্বার 9, নাম হলো স্প্রিং। টাইপ 9 নাম হচ্ছে স্প্রিং। স্প্রিংয়েও আমরা জানি খুব ভালো করে সিম্পল হারমোনিক মোশন হয়। স্প্রিং এই এম ভর ধরো ঝুলানো আছে, স্প্রিং মাটির উপর রাখা আছে, এইখানেও মনে করো এম ভর ঝুলানো আছে। প্রথম কথা মনে রাখবা, দুই ক্ষেত্রেই পর্যায়কাল নির্ণয় সূত্র একই। এই ক্ষেত্রে T = 2π√m/k, এই ক্ষেত্রেও পর্যায়কাল নির্ণয় সূত্র হচ্ছে T = 2π√m/k। কিন্তু এই ক্ষেত্রের সাম্যাবস্থানটা নির্ণয় করা সহজ, কারণ mg = kx, তাহলে m/k = x/g। দ্যাট মিনস এইটাকে লেখা যায় 2π√x/g। কিন্তু আনুভূমিক স্প্রিংয়ে তুমি x/g লিখতে পারবা না, আনুভূমিক স্প্রিংয়ে x/g লিখতে পারবা না। এবং খেয়াল করবা, স্প্রিংয়ের মাস কিন্তু 0,
যা মাস তার ঝুলন্ত জিনিসটা, কিসের মাস? যার ঝুলতেছে তার। কথা ওকে? তাহলে স্প্রিং এর ভর বৃদ্ধি, ভর হ্রাস, এই টাইপের কোনো কোশ্চেন থাকার কোনো সুযোগ এখানে নাই। পর্যায়কাল এই সূত্র দিয়ে বের করতে হবে। কথা ক্লিয়ার? আর এই লাইন থেকে জেনারেলি স্প্রিং কনস্ট্যান্ট বের করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই স্প্রিং তো হাতে ধরে কাইটা দিতে পারে। মনে করবা স্প্রিং যত ছোট হয় ওর স্প্রিং কনস্ট্যান্ট তত বড় হয়। অর্থাৎ স্প্রিং কাটাকাটির ক্ষেত্রে, K1 L1 = K2 L2, এই সূত্রটা মনে রাখতে হবে কাটাকাটির ক্ষেত্রে। মানে ধরো বললো স্প্রিং এর দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছি, তাহলে হ্যাঁ এখানে K1 এর জায়গায় বসালা K, L1 এর জায়গায় বসালা L, K2 জায়গায় তুমি K2, ধরো K2 তুমি বের করবা, আর L2 জায়গায় বসালা L/2, K2 হয়ে গেল 2K। ওকে, দ্বিগুণ বলুক, তিন গুণ বলুক, 5:3 বলুক, 2:5 বলুক, 2:1 বলুক, এই একটা ফর্মুলা মানবা অঙ্ক হয়ে যাবে, কাটাকাটি উইল বি ফিনিশড। কথা ওকে? ভেরি গুড। নাও স্প্রিং এর আরেকটা জিনিস আসতে পারে, নাম হলো সমবায়। স্প্রিং এর সমবায় আছে না? তো স্প্রিং এর সমবায়ের ক্ষেত্রে কি আর মনে রাখবা, খালি রোধেরটা উল্টাই দিবা। স্প্রিং এ যদি তুমি সিরিজ সমবায় করো তাহলে ইনভার্স ডট ইনভার্স, আর সমান্তরাল যদি করো যোগ করে দেবে। কোথাও ওকে? আর সঞ্চিত শক্তি তো ½ kx², এটা তোমরা জানোই, এটা নিয়ে কোনো ইস্যুই নেই। ওকে, এই অধ্যায় লাস্ট টাইম। তারপরে আমাদের কয়েকটা অঙ্ক করতে হবে, অঙ্ক করতে টাইম লাগবে না। সুরঙ্গটা রিসেন্টে ট্রেন্ডে ভালোই আসতেছে। ঢাকা ভার্সিটিতে গত বছর আসছে, তার আগের বছর আসছে, তার আগের বছর আসছে, তাহলে এই বছর আসবে না কেন আর কি? সুরঙ্গ আবার আমার বেলায় বইটা আসছে আর কি, মানে আমি যখন পরীক্ষা দিচ্ছি আমার বেলায় বইটা রিটার্নে আসছে। সুরঙ্গ এখন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হয়ে গেছে আর কি, মানে ভেরি ইম্পর্টেন্ট টার্ম হয়ে গেছে। সুরঙ্গ মানে কি? তোমাদের যে পৃথিবী আছে, পৃথিবী চাচ্ছ, তো এই যে পৃথিবী চাচ্ছ, কি সুন্দর গোল্লা, ও সেরা। এই পৃথিবী চাচ্ছকে যদি আমরা একবারে সেন্টার বরাবর ফুটা করি, এখন ভালো করে খেয়াল করো বাবা, ফুটাটা এরকম করে করলেও যা, এরকম করে করলেও তা, এরকম করে করলেও তা, কারণ তুমি যেমনেই করো সেন্টার দিয়ে যাবে তো, ওটা তো ব্যাস। মানে নিয়ম হচ্ছে তুমি কেমনে করতেছো দ্যাট ডাজেন্ট ম্যাটার, সুরঙ্গটা কেন্দ্র দিয়ে গেল কিনা। ওকে, গুড। সো কেন্দ্র দিয়ে আগে সুরঙ্গ করে ফেলি আমরা। ছুমন্ত ছু, ভূতকা ভূ, এই। এখন কারো যদি ছেড়ে দিই আমরা এই সুরঙ্গের মধ্যে, ধরো এই জায়গায় y = 0, তার মানে এটা সাম্যাবস্থান। y0 মানেই সাম্যাবস্থান। এখন মনে করো এই বেচারা বা বেচারি বা একটা বস্তু রারি কিছুই নাই, এখানে আছে। মনে করো এটা সেন্টার থেকে x দূরত্বে আছে। ওকে, ভালো করে বুঝো, সেন্টার থেকে x দূরত্বে যদি থাকে, x এর ডিরেকশন উপরের দিকে, বাট গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিরেকশন নিচের দিকে। ওকে, খালি F = mg বের করো, খেলা শেষ। এত কঠিন আমি মনে করি না আর কি এই জিনিসকে। F = mg কি? x সরণ তো সাম্যাবস্থা থেকে বাইরের দিকেই হয় না, সরণ ভেক্টরের দিক কোন বরাবর? প্রসঙ্গ কাঠামো থেকে বাইরের দিক বরাবর। একবারে ভেক্টর অধ্যায়ের বেসিক এটা। সরণ ভেক্টরের দিক অলওয়েজ মূল বিন্দু থেকে বাইরের দিকে, তো মূল বিন্দুই তোমার সেন্টারে, তো সরণ ভেক্টর অলওয়েজ আউটওয়ার্ডস হবে। সরণ ভেক্টরের ডেফিনেশনই কিন্তু এটা, 0, 0, 0 বিন্দু থেকে বাইরের দিকে। কখনো 0, 0, 0 বিন্দুর অভিমুখে হবে না সরণ ভেক্টর। ও নিচে পড়ুক উপরে পড়ুক, সরণ ভেক্টরের দিক হচ্ছে। ওকে, আচ্ছা, মানে সরণ ভেক্টর মানে তুমি y থেকে কত দূরে আছো, মানে ক্যালকুলেশনটা হবে মূল বিন্দু থেকে। তোমার মানে সরণ ভেক্টর তো বেগের দিক গুনবে না, সরণ ভেক্টর খালি সরণ দেখে চিন্তা করবে আর কি। আচ্ছা, নাও mg, এর মতো থেকে গেল g এর জায়গায়,
4/3 পাই রো জি ইন্টু মাইনাস এক্স। মাইনাস এক্স কেন? আমরা দিক সহ বসালাম, হ্যাঁ কিনা? মানে এই জি এর দিক আর এক্স এর দিক তো আলাদা। তাহলে সুন্দর করে যদি গুণ করো, মাইনাস 4/m ইন্টু 4/3 পাই রো জি এক্স। এই এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ, হ্যাঁ কিনা? তো এম এ লেখার আমার না দরকারই নাই, আমি এফ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস কে এক্স। হ্যাঁ, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স না, হ্যাঁ কি না? ওকে ওকে, ভেরি গুড, খুব ভালো লাগলো। তাহলে আমাদের এখান থেকে কে বের করলি বা? কে হলো 4/3 পাই রো জি এম। ওকে, এই কেই দরকার আমাদের, আর কিচ্ছু দরকার নাই। কারণ কি জানো, আমাদের কি লাগবে? পর্যায়কাল, বেগ, কম্পাঙ্ক, এগুলাই তো, আর তো কিছু না। বেগ, তাহলে ধরো টি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এম বাই কে করলে বাবা এম এম উঠে যাবে, আর কেটা উল্টায় যাবে। তাহলে কেটা যদি উল্টায় যায় তাহলে হয়ে গেল 2 পাই, রুটের মধ্যে উল্টায় গেল গো বেচারা, কে 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 নিয়ে তো দুঃখ লাগছে, 3 পাই রো জি, আর নিচে একটা 4, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাই তো। তাহলে উপরে হবে 3 আর নিচে হবে রো। এখন আমরা চাইলে কাটাকাটি করলে জিনিসটা সুন্দর দেখাবে আর কি। কাটাকাটি যদি আমরা করতে পারি, এই 2 পাইকে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে এরকম একটা সুন্দর রুট থাকবে। উপরে এই পাই গেলে পাই স্কোয়ার হয়ে যেত, তাই উপরে হবে 3 পাই, আর নিচে 4 পাই বাদ রো। ওয়াও, সো এটা হচ্ছে পর্যায়কাল। এর মানটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ 86 মিনিট হয় না 82 মিনিট হয়? ক্যালকুলেটর নাই কারোর কাছে? ভাগ করো। 3 পাই জি এর মান তো জানো, আর রো এর মান 5500, 5000 সামথিং সেকেন্ড হবে। দেখো 86 মিনিট হতে পারে, 1 ঘন্টায় তো 60 মিনিট। ওই দুটোই মুখস্থ রাখাবো আর কি। দিয়ে বেগ বের করতে হবে। আগের বার ঢাকা ভার্সিটিতে বেগ আসছিল, ভি ম্যাক্স আসছিল আগের বার। ওমা, তুমি ক্যালকুলেটর টিপতেছো না, ক্যালকুলেটর বানাচ্ছ? জয়নাব কত? কিসের মান? 5500। বাকিরা ঘুমায় গেল। ওই লিয়ে আসি, ক্যালকুলেটর লিয়ে আসি, লিয়ে আসো। ক্যালকুলেটারই বলে থেকে থেকে কাজ করছে, কি আর বলবো আমি। পাঁচ 5067 সেকেন্ড, 84.4। আমি ঠিকই বলেছি, 84.45 মিনিট। ঠিক আছে, এই জন্যই আমি করাচ্ছিলাম, কারণ আমার তো 86 মনে নাই। 84.45 মিনিট। এর মানে বোঝাই, শোনো, এই মনে করো এটা বাংলাদেশ, বাংলাদেশের বিপরীতে মনে করো আমেরিকা। তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা যে আবার বাংলাদেশে আসতে 84.45 মিনিট লাগবে। তাহলে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কতক্ষণ লাগবে?
এর অর্ধেক 42.2 মিনিট। বাংলাদেশ থেকে সাম্যাবস্থানে যেতে কত লাগবে? 4/1 সেটা হবে 21.1 মিনিট। ওকে, গতবার কোয়েশ্চেন দিয়েছিল এই জায়গায় বেগ কত, ভি ম্যাক্স কত? ভি ম্যাক্স মানে কি? ওমেগা এ। ভি ম্যাক্স মানে কত? ওমেগা মানে কি? 2π/t। ওমেগা মানে 2π/t। তাহলে ওমেগা মানে যদি হয় 2π/t, 2π/t, কেন ওমেগার মানে এটাই না ওমেগা, এই ওই 2π/t যাবো না আমরা। ওমেগা মানে হচ্ছে √k/m × a, কি না? k/m করা কত সহজ দেখো, এটাকে m দিয়ে ভাগ করে দিলে 4/3π ρg থাকে। তাহলে √4/3π ρg, আর বাইরে একটা r থাকে, হ্যাঁ কি না? তোমরা কি জানো এটা কিসের সমান? এই মানটা কার সমান? এই মানটা মুক্তিবেগের সমান। জাস্ট কিছু করতে হবে না, রো এর মান বসাও। রো মানে কি? ভর বাই আয়তন। তাহলে ভর হচ্ছে ক্যাপিটাল এম, আয়তন হচ্ছে 4/3πr³। তাহলে 4/3π কাটা, তাহলে এখানে r³, আর এটা ভিতরে ঢুকে গেলে r² হয়ে যাবে, নিচে একটা r থাকবে gm/r, একবারে মুক্তিবেগের সমান। এটাই ছিল গতবারে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন, যে একটা জিনিসকে সুড়ঙ্গ করে ছেড়ে দিলে এর সর্বোচ্চ বেগ আর মুক্তিবেগের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে সর্বোচ্চ বেগ মুক্তিবেগের সমান। সর্বোচ্চ বেগ মুক্তিবেগের সমান। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? তাহলে এটা ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন ছিল, পারা যাবে? সুড়ঙ্গ টান। এবার বেশি না, 2-3টা অঙ্ক তোমাদের করতে দেবো, তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। রেডি, 1 2 3 স্টার্ট। 20 নাম্বার অঙ্ক, তাড়াতাড়ি বলো। 20 20 20 20 20 20 20, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 20 নাম্বার, 20 নাম্বার। সত্যি? কেন? একটা নির্দিষ্ট সময় পর পর আসে। ভেরি গুড। 24 নাম্বার এমসিকিউ। প্যারাবোলা, পরাবৃত্ত না, প্যারাবোলা। টি ইজ প্রপোর্শনাল টু √l। 29 নাম্বার এমসিকিউ। 29 নাম্বার এমসিকিউ, তাড়াতাড়ি 29 নাম্বার এমসিকিউ করো। কি করে বুঝলা? বলো বলো। পর্যায়কাল থেকে জাস্ট 2π/t করে ওমেগা বের করলাম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, এমসিকিউ নাম্বার 46। এমসিকিউ নাম্বার 46। এমসিকিউ নাম্বার 46। আমি একটু আগে লিখে দিয়েছি উত্তর কোনটা, তাই বলো 46। হ্যাঁ, আমি শিখাই দিলাম না a/√2, মুখস্থ রাখতে হতো a/√2। তো 4/√2 মানে 2√2। ওকে গুড। এমসিকিউ নাম্বার 44। এমসিকিউ নাম্বার 44। মুখে মুখে পাইতে হবে এই অঙ্কে। ক্যালকুলেটর মানে হাত লাগানো যাবে না আর কি, মুখে মুখে পারলে না শিখাতে পারলাম কিছু তোমাদেরকে। এমসিকিউ নাম্বার 44। সি নাম্বার। কি করে বুঝলা? 2π/2 করলে ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার x হচ্ছে উত্তর। ভেরি গুড। এমসিকিউ নাম্বার 45। এমসিকিউ নাম্বার 45। ওমা দুজন মিলে একটা শীট করছে কেন? কে কে? ভন্ডের ভন্ড। তো নিচে তো শীট রাখা ছিল, তুমি তো শীট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 45 45 মুখে মুখে হবে গো।
শোনো, বিভব শক্তি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার। তাহলে কে এর মান তো 30, আর ওয়াই এর জন্য খালি টি এর মানটা বসাই দিতে হবে। তাহলে π/3 যদি বসাই তাহলে হয়ে যাবে π/9 বসালে হবে π/3। আর আমি তোমাদের সাইন π/3 তো মুখস্থ করাইছি, √3/2 না, হ্যাঁ কি না? তাহলে √3/2 কি স্কোয়ার করলে হবে 3/4। তাহলে 3/4 মানে হচ্ছে কাটাকাটি করে 3/2, 30কে 3/2 দিয়ে গুণ করলে 45। মুখে মুখে করতে হবে। 49 নাম্বার এমসিকিউ। এমসিকিউ নাম্বার, হ্যাঁ ওকে। এমসিকিউ নাম্বার 60। এমসিকিউ নাম্বার 60। এগুলো রিসেন্ট কোয়েশ্চেন। কত কত এই কত শিওর লক করে দেব? সত্যি? এই বলো বলো বলো। 60-এর এ কেন বাবা? এ না, শোনো বাবা, স্কোয়ার করলে একটু আগে মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম আমি, স্কোয়ার যখন তুমি করো না তখন কি হয়, সাইন স্কোয়ারকে সাইন করতে হবে, তাই সূত্রে 2 আনতে হয়। 2 দাঁড়ান, 2 আনার জন্য সামনে একটা হাফ দিতে হয়। হাফ দিলে ওটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস সামথিং। তখন ওটাকে লেখা যায় 1 মাইনাস কস 2 ওমেগা টি। কথা কি বোঝা গেছে? অর্থাৎ 1 মাইনাস কস 2 ওমেগা টি যে আপনি করবেন, তার জন্য আপনার সামনে একটা হাফ এ কমন নিতে হবে। তাহলে বিস্তার হবে হাফ এ, অর্থাৎ a/2। তোমরা মুখে বুঝতে পারলা কিনা আমি আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি। এটা আসলে ধরে ধরে মানে এটা রিসেন্ট টাইম। তুমি দেখো 60, 61, 62 কোশ্চেন একই কিন্তু অলমোস্ট। এগুলা রিসেন্ট 2 বছরের কোশ্চেন, তার মানে এটাই বেশি সম্ভাবনা আছে তোমাদের। সো ফ্যাক্ট হচ্ছে টাকা 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 এই 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 এটা যদি হয় তাহলে এটাকে বর্গ করলে এই 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 এই। এখন এটাই তোমার দিছে এ, তাহলে এটা কি a/2 না? বোঝনি? তোমার তো এটা দিছে, এটা চাইছে। ওকে, 61 বলো, 61 বলো, 61 কি আন্টি শান্তি 61 সি হলো? তোমরা বিস্তার যোগ করতে পারো না, নতুন একটা টাইপ লেখো পাশে, টাইপ 11। বিস্তারের সূত্র হচ্ছে √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ডেল। এইভাবে করে নতুন বিস্তার বের করতে হয়। তাহলে এখানে তোমার 2টা SHM যোগ করা আছে না? এই 2টা SHM যোগ করা আছে না? একটার বিস্তার 5√2 আর একটারও কত? 5√2। তাহলে উত্তর হবে 5√2 স্কোয়ার প্লাস 5√2 স্কোয়ার। আর সাইন আর কসের মধ্যে দশা পার্থক্য কত? π/2। তাহলে ওটা বাদ, তাহলে এটাই উত্তর। 5√2 মানে 50 না? 100 100 100 করলে 10। তাহলে উত্তর কোনটা হবে? এবার 62। 62 না করলে আর পড়াবো না তোমাদেরকে। 62 বলো, 62 বলো, 62। এমসিকিউ নাম্বার 62। ভাই শুনতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড গুড গুড। শোনো, তাহলে তোমরা বুঝে নিয়েছো যে এর যে মূল তরঙ্গটা ছিল, ওর মূল তরঙ্গটা হবে ω/2, তাই না? তাহলে ω/2 যদি ওর মূল তরঙ্গ হয়,
তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে তার পর্যায়কাল। তার পর্যায়কাল হবে 2π/ω/, কি হলো উল্টা পাল্টা, হ্যাঁ ফাংশনটি যে দোল গতি নির্দেশ করে তার পর্যায়কাল বের করো, পর্যায়কাল বের করো। এটা তো হচ্ছে 2ω, এটা হচ্ছে 2ω, এই ঠিক আছে, মানে স্কোয়ার থাকা মানে 2ω, তাহলে 2ω পর্যায়কাল হচ্ছে 2π/2ω, সো π/ω। গুড, এই বুঝতে পেরেছো তো নাকি? 65 নাম্বার। হ্যাঁ এফি হবে শিওর। দেখি, এম ভরযুক্ত কমা বিস্তার সহ সরলরৈখিক সম্পন্ন হয়, কণাটির ভর পরিবর্তিত হয়ে m/4 হয়ে গেল, কেন চেঞ্জ হবে? তো এটা কিসের ভর? এটা তো চেঞ্জ করবে। দেখো বাবা, তোমার ওমেগা হচ্ছে √k/m, কে হচ্ছে ধ্রুবক, বাট এম এর জায়গায় m/4 বসলে তোমার এটা হবে 2, এটা সো f2 হবে 2f। তোমার কে ধ্রুবক থাকবে, বাট এম তো ধ্রুবক না। এম তো ভর, কিসের ভর? তুমি যা ঝুলাইছো তার ভর, তুমি যা ঝুলাইছো তাই অর্ধেক করে ফেলছো, তাই তুমি 4/1 করে ফেলছো। তো তুমি 4/1 করলে অবশ্যই তোমার ফ্রিকোয়েন্সি বাড়বে। সো তুমি এরকম জিনিসটা এরকম মনে রাখলেও হয়, কিন্তু f ইজ প্রপোর্শনাল টু 1/√m মনে রাখাই যায়, কারণ ওমেগা ইজ প্রপোর্শনাল টু 1/√m, তাহলে f ইজ প্রপোর্শনাল টু 1/√mই হবে। আজকে লাস্ট এমসিকিউ নাম্বার 67, এমসিকিউ নাম্বার 67। বারো পাই হবে, জাস্ট একবার অন্তরীকরণ করে দিলেই তো হয়ে গেল না? তাহলে একবার যদি তুমি অন্তরীকরণ করে দাও তাহলে আলটিমেটলি হবে 12 cos সামথিং, আর ওদিকে সাইন চলে আসবে, সাইনে 0 বসা দিলে তো গায়েব, তাহলে উত্তর হবে 12 পাই। ওকে, না ছাড়বো না, ভাবছি তুই বলে বাড়ি যাবি, যাসনি, ভেরি গুড। ওখান থেকে 5 আসলো, কিন্তু সমীকরণটা কি আসলো বলো? ওটা দিয়ে তুমি বিস্তার বের করতে পারবে, বাট বেগ টেক বের করতে গেলে সিম্পল অন্তরীকরণ, এই ওয়াই দেওয়া আছে একবার অন্তরীকরণ করলে ভি, সিম্পল অন্তরীকরণ করে টেন পাস দিলে শেষ। তুমি ওটা কখন করবা? যখন আমি তোমাকে এ বের করতে দেবো তখন। কথা ওকে ক্লিয়ার? আর দরকার নাই, আমি সব এমসিকিউ করে দিছি, এই অধ্যায়ের এমসিকিউ তোমরা পারবা যদি আজকের ক্লাসের খাতা আর এই প্র্যাকটিস শিটে দেখো 3টা রিটেন কোশ্চেন দিয়েছি, এইটুকুটা যদি তোমরা করো তাহলে পারবা। আর আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এই কালকে কিন্তু অনেক বড় ক্লাস হবে। বায়োলজি পরীক্ষা হবে কিনা এটা গ্রুপে তানভীর বলবে, ফিজিক্স পরীক্ষার কোশ্চেন রেডি, ফিজিক্স হবে। বায়োলজি পরীক্ষা হবে কিনা এটা জানাবে, ফিজিক্স পরীক্ষার কোশ্চেন করে তারপরে আমি ক্লাসে ঢুকেছি, সো নো টেনশন। ফিজিক্স হচ্ছে, বায়োলজি তানভীরের সাথে আমার কথা বলা হয়নি, আমি কথা বলে ওটা গ্রুপে জানাই দিচ্ছি। আর এই যে লিস্ট আমি গ্রুপে দিয়ে দেবো,
এদের বাইরে বাকিদেরকে কালকে সুযোগ দিব। কালকে তোমাদের ক্লাস অনেক বড় হবে তোমাদের। আমি বলি কালকে আমি অনেকক্ষণ ক্লাস নেবো আর কি। তো কালকে ক্লাস তোমাদের শুরু হয় শনিবারে কয়টায়? পরীক্ষা শুরু হয় কয়টায়? তাহলে 9:30টায় পরীক্ষা দিবা, 10টা থেকে শুরু হবে, মিনিমাম তো 2:30টা পর্যন্ত ক্লাস হবে কালকে। সো কালকে নিব, মাঝখানে একটু একটু করে গল্প টল্প করে নিব আর কি। ঠিক আছে? কালকে আমরা কালকে 2টা অধ্যায় হবে। ঠিক আছে না, কালকে এখনো লাঞ্চ করাচ্ছি না, তোমরা যখন সবাই ভালো করবে তখন লাঞ্চ করাবো আর কি। এখনো তো সবাই চান্স পাওয়ার মতো হয়নি। ছেলেদের নিয়ে তো আমি হতাশ। ঠিক আছে? তারপরে যে বদমাশগুলোকে নিয়ে হতাশ। তো সবাই আসলে অবশ্যই লাঞ্চ করাতাম। ঠিক আছে? কালকে সবাই কি 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 মনে হচ্ছে? অবশ্যই করাতাম, না করানোর কি আছে? নিজেই সারপ্রাইজ হয়ে গেছে না? যাক ভালো। তো শোনো, কালকে অনেক বড় ফিজিক্স ক্লাস নেব। অধ্যায় হয় আইডিয়াল গ্যাস নাহলে থার্মোডাইনামিক্স, 2টা পড়াবো, এই 2টা একসাথে। আর তা না হলে হচ্ছে তোমাদেরকে কারেন্ট ইলেকট্রিসিটি তো তোমাদের পড়ানো হয়নি, হয় কারেন্ট ইলেকট্রিসিটি সেমিকন্ডাক্টর পড়াবো, নাহলে আইডিয়াল গ্যাস থার্মোডাইনামিক্স পড়াবো। আমি 2টা রেডি করেছি, কারণ এই শুক্র শনি মানে আজকে আর শনিবারে ক্লাস নিলাম, সামনে শুক্র শনিবারেও আমি ক্লাস নেবো আর কি। আমার ইঞ্জিনিয়ারিং মেডিকেল ব্যাচ শেষ, তো মানে তোমাদের এর পরের সপ্তাহে ফিজিক্স শেষ হয়ে যাবে। অন্যগুলোর কথা বলতে পারছি না, কারণ সামনের সপ্তাহে 2 দিন আমি ক্লাস নেবো, তারপরের সপ্তাহে 2 দিন আমি ক্লাস নেবো। তাহলে 4টা অধ্যায় তখনই হয়ে যাচ্ছে আর কি। 4টার কালকে 2টা, তাহলে 6টা অধ্যায় হয়ে যাচ্ছে। 6টা অধ্যায় আছে, সমস্যা নাই। কথা ওকে? সো সিলেবাস হয়ে যাবে, সমস্যা নাই। তোমরা ভালো করে পড়ে, ফিজিক্স থাকছে, বায়োলজি থাকছে কিনা আমি এখনই জানিয়ে দিতে বলছি। যাও পালাও। আর এই যে এখনই আমি দিয়ে দিচ্ছি তোমাদের ওয়ার্ড ফাইল, পিডিএফটা আমি রাহাতকে পাঠিয়ে দিচ্ছি।